আগে জানতাম না, তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এত বড় চরিত্রহীন তা আগে জানতাম না। তুই বন্ধু নামে কলঙ্ক। তুই এইরকম জানলে কোনোদিনও তোর সাথে বন্ধুত্ব করতাম না। আসলে এটা তোর দোষ না, এটা তোর বাবা মায়ের দোষ, তোকে সঠিক শিক্ষা দিতে পারে না। আচ্ছা, এত ভালো মানুষের ঘরে তোর মতো চরিত্রহীনের জন্ম কিভাবে হলো সেটাই বুঝি না। এখন তোদের জন্ম নিয়েও আমার সন্দেহ হচ্ছে। আর একটাও বাজে কথা বলবি না, যা বলার আমাকে বল। আমার বাবা মাকে নিয়ে একটা কথাও বলবি না। যার সাথে তাই বলছি, চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনোদিনও আমার সামনে আসবি না। যদি কোনোদিনও তোর এই নোংরা চেহারা আমাকে দেখাইস, তাহলে আমি নিজে আত্মহত্যা করবো। থাক, আর তোকে আত্মহত্যা করতে হবে না। আর কখনো তোর সামনে আসবো না। এরপর আর চাইলেও আমার মুখ দেখতে পাবি না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখানো বন্ধ করিস। তোর এই পাপ চেহারাটা না দেখলেই বাঁচি। আচ্ছা, সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করিস আর ভালো থাকিস। তোর এই নোংরা চেহারাটা না দেখালেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে সাকিবের বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর দু চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, কোথায় ছিলে এতক্ষণ? আমি চুপ করে আছি। এতক্ষণ করেছিলি রাস্তা ছেলেদের মতো এত রাত বাইরে কি করিস? আমার মান সম্মানে তো 12টা বাজিয়ে দিছিস। তোর বন্ধুরা বইতে চান্স পাইছে আর তুই মেয়েদের সাথে ইফটিজিং করে দিন কাটাচ্ছিস। তোকে ছেলে বলতে আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তবু কি আল্লাহ তাআলা দেখতে পায় না? আব্বা, তোর এই মুখে আমার নাম নেবে না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দাও তো আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। এই বলে বাবা চলে গেল আর আম্মা দূরে দাঁড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিমি আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়ে চলে গেল, খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না তো? আসুন আপনাদের বুঝিয়ে দেই। তার আগে পরিচয়টা দিয়ে দেই। আমি সালাফি, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনদের চোখের মণি। বড় বোনের নাম তুলি, মেজ বোনের নাম সিমি। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা চারজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা চারজন, কিন্তু আত্মা একটাই, সাকিব, লিমা, সাব্বির আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। লিমা আমার অনেক কেয়ার করত। বলতে গেলে ওর সব কথা আমার সাথে বেশি শেয়ার করত। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে লিমা অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আধার ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে। পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নাই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লিমা, সেদিকে আমার কোনো খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতে দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারল। এরপর যা বলল তা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বাসার গেটে আব্বা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? কলেজে আব্বা। মিথ্যে বলতে তোর লজ্জা করে না? দিন দুপুর অন্য মেয়েকে দৌড়াদৌড়ি করতে তোর লজ্জা করে না? একটা বারো আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা, আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গা কোথাকার।
কি করিস মনে নাই? দাঁড়া, আমি মনে করে দিচ্ছি। লিমা! আব্বা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে মনে করে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে করেছি না কি অপরাধ করছিস? তোর মতো কুলাঙ্গারের মুখটা দেখতেও দেখা লাগছে। আব্বা আমার কথাটাকে শুনো প্লিজ। কিসের মতো কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখের পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা আমাকে যা বলার বলো, মাকে কিচ্ছু বলবে না। আমার সাথে রেগে কথা বলছিস? এত বড় সাহস তোর? যা, তোর সাহস শেখাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শোনে কার কথা? আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে মানা করো প্লিজ। এইভাবে মারলে ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপুও। সিমি আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না। ভাইয়া মরে যাবে আব্বা, তুমি দয়া করো। সিমি আপুর কথাই মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর করতে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার